জাতীয় নির্বাহী কমিটির সদস্য করা হয়। প্রিয় সাথী ভাইরা, আমি বুঝতে শুরু করলাম দল আমার উপর, আমার কার্যক্রমের উপর বিশ্বাস এবং আস্থা অর্জন করে আমাকে জাতীয় নির্বাহী কমিটি পর্যন্ত দলের দায়িত্ব দিয়েছে। তখন আমার ভিতর অনুভূত হল এই দলের জন্য এবং যে গণতন্ত্র 2006 পরে আমরা হারিয়েছি, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু করেছেন, সেটি মানুষের হাতে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া না পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ হবে না। আমরা সেই দায়িত্ব যত কঠিনই হোক সেটি আমরা পালন করতে হবে। তাই আমি বালুকা উপজেলা 11টি ইউনিয়নে এবং 108টি ওয়ার্ডে বিএনপি এবং তার প্রত্যেকটি অঙ্গ সংগঠনে সাহসী, বিশ্বাসী, চরিত্রবান ছেলেদেরকে নিয়ে আমি বিএনপির সাংগঠনিক কার্যক্রম শুরু করি এবং বিগত 2001-এ যখন হরতাল অবরোধ আসে, আপনারা জানেন একদিকে পুলিশ, আরেকদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদেরকে মাঠে মিছিল রাখতে দেবে না। এই রাজনীতি থেকে আপনারা বিপুল সংখ্যক মানুষ মিছিল নিয়ে খাগড়াছড়ি পর্যন্ত যাওয়ার পরে পুলিশ এবং আওয়ামী লীগ আপনাদেরকে সেখানে আটকিয়ে আক্রমণ করেছে। আপনাদেরকে যাতে সেখানে ক্ষতি করতে না পারে, আমরা উপজেলা সদরে পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠন মিলে আমরা তাৎক্ষণিকভাবে থানা ঘেরাও দিয়েছিলাম, যাতে করে পুলিশ আপনাদের কাছ থেকে সরে পারে। আওয়ামী লীগ সেখান থেকে সরে গিয়ে আপনাদের কাছ থেকে সরে গিয়ে তারা আমাদের উপর আক্রমণ করেছিল। আমার স্পষ্ট মনে করে সেদিন আওয়ামী লীগের সাথে আমাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। কয়েক ঘন্টা ব্যাপী আক্রমণ, পাল্টা আক্রমণ হয়েছে। পুলিশ এবং আওয়ামী লীগ একত্রিত হয়ে আমাদের উপর গুলিবর্ষণ করেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে। সেদিন আমাদের পৌর বিএনপির সভাপতি, যিনি মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে ফেরেশত নসিব করুক, আমাদের পৌর বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন সাহেবের মাথা ফেটে গিয়েছিল। আমাদের বর্তমান ছাত্র দলের আহ্বায়ক লুৎফুর রহমান সানি, তার হাত ভেঙে সেই ভাঙা হাত দিয়ে সে গ্রেপ্তার হয়েছিল। সেদিন বালুকা বিএনপি কার্যালয় ভাঙচুর করে সেখানে অগ্নি সংযোগ করা হয়েছিল। আমরা এত কিছুর পরেও আমরা রাস্তা থেকে সরে যাই নাই, আমরা মিছিল মিটিং চালিয়ে গিয়েছি। প্রিয় সাথীরা, পরবর্তী সময়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যেদিন বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, আমার স্পষ্ট মনে পড়ে সেদিন ভোর 6টার সময় আমাদের বর্তমান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাহেব এবং আমাদের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব ক্যান্টনমেন্টের গেটে দিয়ে সেখানে আটকা পড়েছেন। ওনারা সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীদেরকে আহ্বান করেছিলেন বিনা নোটিশে, বিনা আইনে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে। আপনারা বিএনপির নেতা কর্মীরা রাজপথে নেমে আসুন,
সেদিন আমরা ভালুকা বিএনপি এই ভালুকা বাস স্ট্যান্ড থেকে ভগবান পর্যন্ত কাঠের গুলা থেকে কাঠ নিয়ে আমরা সেই রাস্তা ব্যারিকেড করেছিলাম এবং দীর্ঘক্ষণ সেই রাস্তা ব্যারিকেড পুলিশ একজন এডিশনাল এসপির নেতৃত্বে সারা ভালুকা ঘেরাও দিয়েছিল। আমাদের নেতৃবৃন্দ আমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে গোপরগাঁয়ের রাস্তা দিয়ে চলে যাওয়ার জন্য পাঠিয়েছিল। আমি গোয়ায় পার হয়ে বিরুলিয়ার মোড় পর্যন্ত যাওয়ার পর পুলিশ ব্যারিকেড দেয় এবং সেখানে আমার জিপ গাড়ি রেখে আমি আমাদের একজন কর্মীর মোটর সাইকেল দিয়ে আমি গোপরগাঁও পার হয়ে ভৈরব হয়ে ঢাকায় গিয়েছিলাম। প্রিয় সাথী ভাইরা, আজকে স্পষ্ট মনে করে যে আমাদের জাতীয় কর্মসূচির অংশ হিসাবে আমরা ভালুকাতে কর্মসূচি দিয়েছিলাম। সেই কর্মসূচিতে নজরুল ইসলাম খান, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন আলম এবং সুলতান সালাউদ্দিন টুকু আসবে, তাদের নামে পুরস্কার করা হয়েছে। আমরা ভালুকা ডিগ্রি কলেজ মাঠে সেদিন সমাবেশের জন্য ডিগ্রি কলেজ থেকে অনুমতি নিয়েছি, পাইলট স্কুলের অনুমতি নিয়েছি, হালিমুন্নেসা গার্লস স্কুলের অনুমতি নিয়েছি, ঈদগাহ মাঠে অনুমতি নিয়েছি। যে মাঠে আমরা অনুমতি নেই, আমরা সাথে সাথে দেখতে পাই উপজেলা প্রশাসন থেকে একটি চিঠি আসে এবং সেটি মিডিয়া, টেলিভিশন এবং মিডিয়ার মাধ্যমে প্রচার হয়। আমরা একত্রিত হয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম, বাংলাদেশে যখন 52তে ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সর্বপ্রথম 144 ধারা ভঙ্গ করে সেদিন রাজপথে নেমেছিল, যে কারণে আমরা ভাষা আন্দোলন সফল হয়েছিল। আমাদের ভাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশে যেদিন গণতন্ত্র হত্যা হয়েছিল স্বৈরাচার এরশাদের বুলেটে, সেদিন ঢাকার রাজপথে 144 ধারা ভঙ্গ করে জাতীয়তাবাদী ছাত্রদল মিছিল করেছিল বিধায় সেই স্বৈরাচার এরশাদকে আমরা হাতে ধরেছিলাম। সেদিন আমরা শপথ নিয়েছিলাম এই ব্রিটিশ স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যেভাবে তারা আক্রমণ করে পুলিশ দিয়ে তাদের নিজস্ব বাহিনী দিয়ে তাদের 144 ধারা বাংলাদেশের কোন জায়গায় মানতে পারে না। আমরা ভালুকা উপজেলা বিএনপি সর্বপ্রথম সেই একদিনে 9 জায়গায় 144 ধারা, আমরা সেই 144 ধারা ভঙ্গ করে আমরা প্রমাণ করব এই ব্রিটিশ সরকার নেই। প্রিয় সাথী ভাইরা, আমরা রাত্রেবেলা সংবাদ পেলাম আমাদের যারা গেস্ট ছিলেন নজরুল ইসলাম খান সাহেব, মোয়াজ্জেম হোসেন আলম সাহেব, টুকু সাহেব, তাদের নামে ওয়ারেন্ট আছে, তারা আসতে পারবে না। নেতা কর্মীদের মধ্যে হতাশার ভাব। রাত্রে প্রায় 12টা বাজে সেই মুহূর্তে সাহস করে আমি নেত্রীর উদ্দেশ্যে ওনার পিএসের কাছে ফোন দিলাম এবং বললাম এমন পরিস্থিতিতে আমরা কর্মসূচি থেকে পিছু পা হই নাই, কিন্তু আমাদের সাথে যারা দাওয়াতি মেহমান ছিলেন, গেস্ট ছিলেন, তারা কিছুক্ষণ আগে অস্বীকৃতি জানিয়েছেন। এখন আমি কি করতে পারি? তিনি তাৎক্ষণিকভাবে ম্যাডাম দলীয় কার্যালয়ে ছিলেন, ম্যাডামের কাছে নিয়ে ফোন দেন এবং ম্যাডাম আমাকে বলেন যে কই হোক সে 144 ধারা ভঙ্গ করে তুমি সেখানে সমাবেশ করবে। যত নেতা লাগে আমি রাত্রের মধ্যে কথা বলে তাদেরকে ভালুকায় পাঠাবো। আগামীকালকে ভালুকায় সমাবেশ হয়েছে। আমি রাত্রিবেলা ফোন খুলে রাখলাম আমাদের সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক, বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল সালাম সাহেব, আমাদের প্রিয় নেতা ডাক্তার জাহিদ সাহেব, আমাদের তখনকার স্বেচ্ছাসেবক দলের সভাপতি বর্তমান যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সুহেল সাহেব, এমনভাবে ঘর নেতা ফোন করেছেন। ম্যাডাম তাদেরকে ভালুকায় আসার জন্য নির্দেশ প্রদান করেছেন।
আমি সেখানে সমাবেশ করতে পারবো কিনা। আমি সেদিন তাদেরকে বলেছিলাম, আপনারা আমাদের সাথে ঢুকবেন, আমরা ঢাকার অভিমুখ থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা বালুকায় ঢুকবো 144 ধারার ভিতরে। সেদিন আমরা সেই 144 ধারা ভঙ্গ করার জন্য হবিরবাড়ি শিষ্টুর বাজারে প্রায় 25-30 হাজার লোক একত্রিত হয়েছিলাম এবং আমাদের নেতৃবৃন্দ সেখানে আসার পর ময়মনসিংহ জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসক তারা আমাদের সাথে কথা বলেছেন। তারা আমাকে উপজেলা পরিষদে নিয়ে গিয়ে আলোচনা করতে চেয়েছেন, কিন্তু দলীয় নেতাকর্মীরা আমাকে উপজেলা পরিষদে যেতে দেয় নাই। সেদিন আমাদের আরেক মরহুম, আজকে তাকেও আমি স্মরণ করি, আল্লাহ তাআলা তাকে নেহাত নসিব করেন, আমাদের তখনকার সাধারণ সম্পাদক জনাব আবুল হাশেম সাহেবকে আমরা তুলে দিলাম পুলিশের গাড়িতে, আপনি উপজেলা সদরে যাবেন, সেখানে যে আলোচনা করবেন, যদি তারা মাঠ আমাদেরকে দেয় ভালো, যদি মাঠ নাও দেয় তারপরে আমরা সেই 144 ধারার ভিতরে সমাবেশ করে বালুকা থেকে প্রমাণ করব বাংলাদেশ জাতীয়তাবাদী তাহলে যে কোন স্বৈরাচারকে উৎখাত করার ক্ষমতা তারা রাখে। সেদিন আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে ময়মনসিংহের জেলা প্রশাসক, পুলিশ প্রশাসক সেদিন টিও এবং থানার ওসি তাদেরকে শপথ করেছিল এবং আমাদেরকে মাঠ খালি করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছিল। সাথী ভাইরা, এমনভাবে আমরা সেদিন আমাদের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আমরা 144 ধারার ভিতরে এসে সমাবেশ করতে সফল হয়েছিলাম। আজকে এরপরে আমরা যখন অবরোধ চলে, সেই অবরোধগুলিতে আমাদের এই ভালুকার বিএনপির নেতৃবৃন্দ বারবার আমরা সেই অবরোধগুলি সফলভাবে পালন করেছি। আপনারা জানেন 2014 নির্বাচনের আগে যখন টানা অবরোধ শুরু হয়েছে, সেই সময় ভালুকা ব্রিজের উপরে এবং হবিরবাড়ি শিষ্টুর বাজারে 2 দিন পুলিশ আমাদের উপর গুলিবর্ষণ করে। ভালুকা ব্রিজের উপরে আমি সহ 6 জন আমরা গুলিবিদ্ধ হই, আর হবিরবাড়িতে আমাদের নেতৃবৃন্দ 7-8 জন গুলিবিদ্ধ হয়, কিন্তু আমরা তারপরে মাঠ ছেড়ে যাই না। প্রিয় সাথী ভাইরা, আজকে এই কথাগুলি বললাম এই কারণে যে আমাকে যখন যে দায়িত্ব দল থেকে দেওয়া হয়েছে, আমি বিশ্বাসের সহিত আন্তরিকতার সহিত নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি দলের পক্ষে দলকে উঠতে তোলার জন্য আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছি। তার জন্য দল আমাকে অনেক দিয়েছে। আমি একজন কৃষকের সন্তান, আপনাদের সন্তান। আমি যখন প্রথম মনোনয়ন পাই, তখন আমার পরিচয় আমি ভালুকা উপজেলার 11 নং নাদু ইউনিয়নের 6 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। সেদিন আমাদের একজন স্থায়ী কমিটির সদস্য সাক্ষাৎকারে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হয়ে জাতীয় সংসদে নির্বাচন করতে চান। আমি ওনার দিকে তাকিয়েছিলাম, কারণ উনি আমাকে তেমন ভাবে চিনতেন না। উনি আমাদের দলের প্রবীণ কোন নেতা ছিলেন না, পরবর্তীতে আমাদের দলে এসেছেন এবং স্থায়ী কমিটির সদস্য ছিলেন। আমি সম্মান করি ওনাকে। ওনার এই প্রশ্নে আমি প্রস্তুত, সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমিও লজ্জায় পড়ে গেলাম। সেই মুহূর্তে ম্যাডাম বেগম খালেদা জিয়া আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার শরীর কেমন আছে? এই শুধু একটি কথায় আমি দেখলাম যে সাক্ষাৎকার রুমে যারা ছিলেন তাদের সকলেরই মনোবৃত্তি পরিবর্তন হয়ে গেছে। এবং ম্যাডাম শুধু আমাকে বললেন, তুমি এলাকায় যে মুরব্বীদের সাথে কথা বলো, মাঠে যে কাজ করো।
তোমাকে সাক্ষাৎকারে কোনো প্রশ্ন করা হবে না। সেদিন আমি মনে করেছিলাম এবং বুঝতে পেরেছিলাম ম্যাডাম ওনার কথায় কোনো ইঙ্গিত দিয়েছে। আজকে আবার এখানে দাঁড়িয়ে এর আগের সন্তান হিসাবে, আপনাদের ভাই, আপনাদের সন্তান হিসাবে এই জাতীয়তাবাদী দলের আমার ত্যাগ, তিতিক্ষা, আন্তরিকতা এইগুলোর উপর ভিত্তি করে আমি বলতে পারি বর্তমানে দলে আমার কোন পথ নেই। আমি ষড়যন্ত্রমূলক ভাবে দলের সাধারণ সদস্য পদ আমি হারিয়েছি, কিন্তু যখন নির্বাচনে প্রার্থী নির্বাচনের সাক্ষাৎকার নেবেন, সেই সাক্ষাৎকারে দলের পক্ষ থেকে আমাকে আহ্বান করা হয়েছে। যিনি আমাকে প্রথম আহ্বান করেছেন, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম আমি দলের মধ্যে তো নেই, আমাকে বহিষ্কার করা হয়েছে, আপনি আমাকে সাক্ষাৎকারে আসতে বলতেছেন। উনি আমাকে উত্তর দিয়েছেন বিএনপির চেয়ারম্যান যাকে দলের মনোনয়ন বোর্ডে আহ্বান করে তার বহিষ্কারাদেশ থাকে না, আপনি অবশ্যই অবশ্যই সন্ধ্যা 7টার মধ্যে উপস্থিত হবেন। সেখানে আমাদের মনোনয়নের বোর্ড বসা ছিল। আমাদের স্থায়ী কমিটির একজন নেতা সবাইকে প্রশ্ন করেছেন, আমাকে কোনো প্রশ্ন করেন নাই। আমি ওনার কাছে অনুমতি চেয়ে একটি কথা বলেছিলাম যে আমি জীবনের শুরুতে যখন মনোনয়ন ফর্ম পূরণ করে তখন সেখানে লেখা ছিল প্রার্থীর বর্তমান পদবি কি। সেই সময়ে আমি একটি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, সেটাই লিখেছিলাম। আজকে যদি আপনারা আমাকে ফর্ম দেন তাহলে আমি সেখানে কি লিখবো? আমি জাতীয়তাবাদী দলের একজন সমর্থক, এছাড়া তো আমার কোন পরিচয় নেই। উনি দীর্ঘক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে উত্তর দিলেন, একজন সমর্থকের গুরুত্ব ধরে দলের পদবিধারী নেতার চাইতে বেশি হয়, তাহলে ধরে নিতে হবে সেই সমর্থকের ভাগ্যই সবচেয়ে ভালো। তাই আজকে এই মাঠে দাঁড়িয়ে আমি বলতে পারি আমি ভালুকার নয়, এই ময়মনসিংহ জেলার মধ্যে না, আমি সারা বাংলাদেশের মধ্যে জাতীয়তাবাদী দলের সবচেয়ে ভাগ্যবান লোক। বাংলাদেশে আমার পূর্বে কোন প্রার্থী বিএনপি থেকে 35 বছর বয়সে মনোনয়ন পায় নাই। বাংলাদেশে জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কৃত থাকা অবস্থায় কোন প্রার্থীকে সাক্ষাৎকার নেওয়া হয় নাই। আর এবার যদি বহিষ্কৃত থেকে আবার মনোনয়ন পায় তাহলে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের মধ্যে আমার চাইতে ভাগ্যবান পুরুষ
আজকে বেলা করে সন্ধ্যা করে রাত দলের পক্ষ থেকে আমার কাছে প্রতিনিধি দেওয়া হয়েছে, যাদের মাধ্যমে মিডিয়া প্রচার করবে। আমি যাদেরকে দিয়েছি তাদেরকে সিলেকশন করেছি। দলের পক্ষ থেকে আমার কাছে ছবি আইডি কার্ড চাওয়া হয়েছে। তাহলে কি ধরে নিতে পারি না? আজকে পর্যন্তই থাক। আজকে আন্দোলনের কথা বলতে দলের কথা বলা শেষ। যখন ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম, আমাদের বাড়িতে একজন বয়স্ক মানুষ, হয়তো জীবনে আমাকে একদিনেই দেখেছে, ঘুরাই চলে এসেছে। আশপাশের বয়স্ক মুরব্বী যুবক ভাইদের কাছে জিজ্ঞাসা করেছি, উনি কে? উনার পিছে সবাই কেন দৌড়াদৌড়ি করে? উনি কে ছিলেন? মরহুম আফতাবউদ্দিন চৌধুরী চেয়ারম্যান সাহেব। 1979 সালে ঘুরাই চলে এসেছেন, 2-3টা বাড়িতে গিয়েছেন, হারিকেন নিয়ে নির্বাচন করেছেন। এই বালুকার মানুষ এমপি বানিয়েছেন, এই রাজের মানুষ সবচেয়ে বেশি ভোট দিয়েছেন। 86 সালে আবারও দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে যায় নাই। জাতীয় পার্টি আওয়ামী লীগ সাথে আবার হারিকেন মার খানিয়ে সাবেক এমপি আফতাবউদ্দিন চৌধুরী সাহেবের ছেলে আমানুল্লাহ চৌধুরী সাহেব হারিকেন মার খানিয়ে নির্বাচন করছেন। সেদিনও এই ভালুকার মানুষ, রাজের মানুষ তাকে বিজয়ী করেছে। 2001 সালে আমরা আমাকে বিএনপিতে মনোনয়ন নেওয়ার জন্য দাবি করলাম, দল মেনে নিল। উনি বিএনপি থেকে নির্বাচন করলেন, ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে। 96 সালে ওনারা 2 ভাই বিভক্ত হয়ে সেই নির্বাচনে পরাজয় বরণ করলেন। আর আমাদের এই অঞ্চলের মানুষ, ওনারা হাতের কাছে একজন প্রার্থী পেলেন দীর্ঘদিন পর, ডাক্তার আমানুল্লাহ। এই বিরোনিয়া রাজে সব মানুষ হুমড়িকে বললেন তাকে এমপি বানাবেন। উনি পরপর 3 বার এমপি হলেন। ছোটবেলায় দেখেছি, যখন ভালুকার রাস্তা ছিল না, সেই এলাকার মানুষজন এইদিকে বেশি বেশি আসতো, আত্মীয়তা করতো, কারো দিয়ে চলাফেরা করতো, নদী পথে ব্যবসা বাণিজ্য করতো। রাস্তা হয়ে গেছে, বারবার ওইদিকে এমপি হয়েছে, ওইদিকে মানুষ এদিকে রাস্তাঘাট বলে গেছে। আজকে এই রাজের দাঁড়িয়ে বলতে পারি, আমরা এমন একটি ইউনিয়নে বসবাস করি যে ইউনিয়নের মানুষের সাথে অন্য ইউনিয়নের মানুষের চেহারা মিল নেই, পোশাকের মিল নেই, বাড়িঘরের মিল নেই, সম্পদের মিল নেই। এই রাজয় থেকে বেরিয়ে দিয়ে একটি ভালো রাস্তায় উঠতে গেলে দিন পার হয়ে যায়, সেই মানুষের সুযোগ সুবিধা বলতে কিছু নেই। আজকে 2টি নদী ছিল, সেই 2টি নদী মরে গেছে। আগে লঞ্চ চলাচল চলতো, এখন সেটাও নাই। নদীর পার দিয়ে রাস্তা ছিল, মোটামুটি চলাফেরা করা যেত। এখন গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে ঠেলে আবার সেই গাড়িতে উঠতে হয় নাকি? এই রাজ্যের মানুষ যদি আপনারা আপনাদের ভাগ্যের পরিবর্তন
চান তাহলে আপনাদেরকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনারা বালুকা অন্য সকল ইউনিয়নের সাথে তাল মিলিয়ে চলতে চান তাহলে আপনাদেরকে আপনাদের শ্রম এবং কষ্ট বিনিয়োগ করতে হবে। আর সেটি বিনিয়োগ করার আর কোন পথ আমি বিগত 3 নির্বাচনে অংশগ্রহণ করেছি, প্রায় 20 বছর যাবত দেখছি আপনারা বিকল্প পান নাই। আমি আমার জীবনের সকল সুখ আল্লাহ সকল কিছু বিসর্জন দিয়ে এরশাদের আমলে 19টি মামলার আসামি হয়ে 3 বার হাজতে ছিলাম। 96 হাসিনা বিরোধী আন্দোলন করে হত্যা মামলার আসামি হয়ে 11 মাস দেশের বাইরে ছিলাম। আর 2008 পরে আজকের দিন পর্যন্ত 44টি মামলার আসামি হয়ে 5 বার গ্রেফতার হয়ে 11 মাস জেলে ছিলাম, গুলি খেয়েছিলাম, পা ভেঙে হাসপাতালে ভর্তি ছিলাম। সেগুলো শুধু আমার সুখের জন্য নয়, যদি আমার সুখের আমার সন্তানের সুখের কথা চিন্তা করতাম তাহলে আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, ইউরোপে, কানাডায় বাড়ি করে আমার সন্তানদেরকে নিয়ে সেখানে বসবাস করতে পারতাম। ঢাকা শহরে গুলশান বনানীতে বাড়ি করে সেখানে এসি রুমে বসে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে পারতাম। কেন জানি ছোটবেলায় এই আপনাদের মতো মুরব্বী চাচা, মামা, খালো, যুবক ভাইরা, ছাত্র ভাইদের প্রেমে করে এই জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে অংশগ্রহণ করেছিলাম। কেন জানি সেদিন মনে করেছিলাম যে আমরা যদি পিছিয়ে যাই, আমরা যদি নিজের স্বপ্ন নিয়ে বিমুখ থাকি তাহলে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আর কোন মানুষ সামনে এগিয়ে আসবে না। তাই আজকে দীর্ঘ 40 বছরের সংগ্রামের পরে বলতে পারি, এই রাজের মাটিতে দাঁড়িয়ে আমি রাজের সেই সন্তান যে রাজের সকল দলমত নির্বিশেষে সকল মানুষের স্বপ্ন পূরণ করার একমাত্র হাতিয়ার। আমি রাজের সেই সন্তান যখন রাজনীতিকে বালুকা থেকে বিচ্ছিন্ন করে পাগলা থানার সাথে অন্তর্ভুক্ত করে যখন রাজের নির্বাচিত প্রতিনিধিরা রাজের নেতৃবৃন্দ হতাশায় নিমজ্জিত হয়ে সেটি মানার জন্য আপোষ রক্ষা করে তাদের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান কেউর সাথে সেদিন বুট বাজারে দাঁড়িয়ে মিটিং করেছিলাম। আপনারা ছিলেন না? সেদিন আপনাদেরকে বলেছিলাম এটি মাটির সংগ্রাম, এটি নিজের অস্তিত্বের সংগ্রাম, এটি বেঁচে থাকার সংগ্রাম। এই সংগ্রামে কোন ভাই, কোন বোন, কোন বৃদ্ধ, কোন যুবক, কোন ছাত্র গড়ে থাকবেন না। আমরা এই রাজের মানুষে বালুকা দখল করে ঢাকা ময়মনসিংহকে বিচ্ছিন্ন করে দেব যদি রাজনীতিকে বালুকা থেকে আলাদা করে পাগলা থানায় নেওয়া হয়। সেই মিটিং যখন আমাদের চলছিল তখন বাইরে পিও অফিসের প্রতিনিধি ছিল এবং বালুকা থানার স্টাফরাও ছিল এবং 3 দিনের প্রস্তুতি নিয়ে আমরা আলটিমেটাম দিয়েছিলাম আর কাগজ দিয়েছিলাম স্বাক্ষর করার জন্য। ভাগ ভাগ করে 2 দিনের মধ্যে প্রায় 10,000 মানুষ স্বাক্ষর করেছিলেন এবং সেদিন কথা উঠেছিল যে আমরা যদি বালুকায় যাই
তাহলে আমরা ফিরে আসবো না, তাহলে এতগুলি মানুষ সেখানে পরম কুশল থাকা খাওয়া। সেদিনও বলেছিলাম রাজৈর মানুষ যদি 1 মাস বালুকায় থাকতে হয় তাদের ভরণ পোষণের চিন্তা করতে হবে না, সকল দায়িত্ব নেব আমরা, যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি হব। প্রিয় সাথী ভাইরা, সেই মিটিংয়ের পরে যখন আমি গাড়ি নিয়ে বালুকার উদ্দেশ্যে রওনা হই, পনাশার পর্যন্ত যাওয়ার পর বালুকা থানার ওসি সাহেব এসেছেন, ইউনো সাহেব এসেছেন, আমাকে তাদের গাড়িতে তুলে নিয়ে যাবেন। আমি জিজ্ঞাসা করলাম, আমি এমনিতেই বালুকা যাচ্ছি, আপনাদের গাড়িতে তুলে নিয়ে যাবেন কেন? বলল যে আপনাকে নিয়ে ডিসি অফিসে যাব। আমাকে নিয়ে যদি ডিসি অফিসে যান তাহলে আপনারা আমার গাড়িতে আসেন, আর আমাকে যদি আপনাদের গাড়িতে ওঠান, আমি ডিসি অফিসে পৌঁছার পূর্বে এই রাজের মানুষ যদি জানতে পারে তাহলে ভালুকা অচল করে দিবে। আপনারা সেদিন তারা আমার কথা বিশ্বাস করে ইউনো সাহেব আমাকে নিয়ে ডিসি অফিসে গিয়েছিল। আর ডিসি সাহেবের কাছে সমস্ত বিবরণ তুলে ধরার পর আপনাদের স্বাক্ষরিত সেই আবেদন জমা দেওয়ার পর আমাদের ডিসি সাহেব, তৎকালীন ডিসি সাহেব ব্যাক ডেটে সেই সীমানা পুনর্নির্ধারণ করে রাজৈর আবার বালুকার সাথে একীভূত করেছে। প্রিয় সাথী ভাইরা, এই জন্য বললাম যে রাজৈর 100 বছরের ইতিহাসে আপনারা এই রাজৈর উন্নয়নের জন্য আর সকল মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য পিছনে আর কাউকে পান নাই। যদি সেই সুযোগটুকু আপনারা কাজে লাগাতে পারেন, আমরা যদি রাজৈর এই রাস্তাগুলি বড় করতে পারি, এই নদীগুলি খনন করে নদী দিয়ে আবার লঞ্চ পরিচালনা করতে পারি, তাহলে আমাদের সকল জীবনযাত্রার মান পরিবর্তন হবে। আমরা ভালুকার অন্য সকল এলাকার সাথে সমন্বয় করতে পারব। সে কারণে এই রাজৈর মানুষকে আমি সকল ধর্ম নির্বিশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার পক্ষে, জাতির শিক্ষের পক্ষে, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শগত সংগঠন, যে সংগঠন 90-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, যে সংগঠন 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে তার হাজার হাজার নেতা কর্মী গুম খুন হয়েছে, যে সংগঠনের নেত্রী এদেশের মানুষের ভালোবাসায় নিজের জীবন বিসর্জন দিয়ে এই বৃদ্ধ বয়সে 7 বছর কারাভোগ করেছে, যে সংগঠনের নেতা তারেক রহমান সেই ফ্যাসিস্টদের নির্যাতনে আরাফাত রহমান কোকো, তারেক রহমান দীর্ঘদিন তারা অসুস্থ থেকেছে, তারপরেও কোন স্বৈরাচারের সাথে স্বার্থের কারণে আপোষ করেন নাই। এই দেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেই সংগঠনকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই সংগঠনের দায়িত্ব আপনাদের সন্তান ফখরুদ্দিন বাচ্চুকে দানের শীষ নিয়ে নির্বাচন করার জন্য রাত্রের দিনে শুধু রাজৈর ইউনিয়ন নয়, এই রাজৈর ইউনিয়ন থেকে 11টি ইউনিয়নে 1 মাস 2 মাস কাজ করতে প্রস্তুত আছেন ভাইরা? যদি আমার কথাগুলি বুঝে থাকে তাহলে দ্বিতীয়বার আর বলবো না। আমাদের বয়স্ক মুরব্বী থেকে যুবক ছাত্র, মা, খালা,
চাষি বোনেরা, রাজ্যের নির্বাচন করবেন মাত্র 3 দিন। যারা বুঝে ভালো, যারা না বুঝে আরো বেশি ভালো। আপনারা রাজুয়া থেকে বের হয়ে বালুকার 11টি ইউনিয়নে আপনাদের যে সকল আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে থেকে 2 মাস আমার জন্য, তাদের শিশের জন্য ইনশাআল্লাহ ইতিমধ্যে মানুষের কাছ থেকে প্রমাণ পাওয়া শুরু করেছে। যদি আপনারা আমার জন্য ভোট চান, যিনি জাল দিয়ে বিলে মাছ ধরছেন তাকে ডাক দিয়ে বললে সে মাছ ধরা ছেড়ে আপনার সাথে কথা বলতে আসবে। যিনি কৃষিকাজ করছেন ধান খেতে, তাকে ডাক দিয়ে যদি বলেন তাহলে সেও আমার কথা বলতে চলে আসবে। যে গাড়ি চালায়, যে রিক্সা চালায়, যে কাঠের কাজ করে, যে ইলেকট্রিকের কাজ করে, বালুকা বাস স্ট্যান্ডে যান, যে কোনো টেম্পু রিক্সা চালককে দেয়া বলবেন 500 সালের মিটিংয়ে যাব। যদি সেখানে কেউ আপনাদেরকে না করে তাহলে ধরে নেবেন আপনাদের সন্তান দূষিত। আর যদি আমি যে কথাগুলো বললাম, আপনারা কথা বলার পরে আপনাদের মুখ থেকে কথা টান দিয়ে আমার জন্য আপনাদের চাইতে বেশি কথা না বলে, তাহলে আমি আপনাদের সম্মুখে কথা দিচ্ছি, আমি রাজনীতি ছেড়ে দেব। ইনশাআল্লাহ একবার বলে দেখবেন, দ্বিতীয়বার বলার মতো কাউকে প্রয়োজন হবে না। ভারতের মানুষ আমাকে এত বেশি ভালোবাসে। আমি এই ভালোবাসার মানুষের এই ভালোবাসাটাই আমার পুঁজি। এই ভালোবাসায় আজকে আমাকে টিকিয়ে রেখেছে। এই ভালোবাসার মানুষের এই ভালোবাসায় আজকে আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি, এই এলাকাতে ধানের শীষ আমার বাইরে কাউকে দিতে পারবে না। এই ভালোবাসার কারণে আপনারা আমার ডাকে বন্দুকের সামনে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। আমাকে ছেড়ে আপনারা চলে যান নাই। এই বৃহত্তর ময়মনসিংহের 39টি আসনের মধ্যে ভারতের একমাত্র জায়গা যে 2014 আন্দোলন দমনের জন্য এখানে পুলিশ নয়, সেনাবাহিনী নিয়োগ করতে হয়েছে। কারণ এই ভালোবাসার টানে আপনারা বুর পাঁচটায় ভারতে যেভাবে চলে এসেছেন এবং সারাদিন আন্দোলন সংগ্রাম করে আপনারা প্রমাণ করেছেন আপনারা আপনাদের ভাই, আপনাদের সন্তানের পক্ষ আছেন, যেটা আজকে আমাদের বিএনপি তাদের জরিপেও প্রমাণ পেয়েছে। না হলে দীর্ঘ 1 বছর দলের বাইরে থাকার পর আমার তো নাম চিহ্ন থাকার কথা ছিল না। সেজন্য আমি বলতে পারি যে ভারতের মানুষ আমাকে আপনারা যেভাবে ভালোবেসেছেন,
আমাকে আপনারা যেভাবে গ্রহণ করেছেন, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের খেদমত করে আপনাদের আমি আপনাদের সুসন্তান কুসন্তান হয়ে কোন বদনাম করে কোন অর্থ বিকাশ করে আমি আপনাদের ইজ্জত সম্মান নষ্ট করব না। সেই কথা দিয়ে আজকের এই সমাবেশ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরেকটি কথা, যেটা হলো লিফলেট বিতরণ, যেটা আমরা আজকে ইউনিয়ন থেকে উদ্বোধন করলাম। আগামী শনিবার দিন উত্তরা কলেজ মাঠে এবং পরবর্তী বুধবার শহীদ নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মলিকবাড়িতে হবে। আমরা যে ইউনিয়নগুলিতে এই লিফলেট বিতরণ উদ্বোধন করে যাচ্ছি, আমরা এখানে পর্যাপ্ত লিফলেট প্রায় 20,000 লিফলেট নিয়ে এসেছি। আজকে ইউনিয়নের নেতৃবৃন্দ সেগুলো গ্রহণ করবে এবং আগামীকালকে আপনারা বসে 9টি ওয়ার্ডে আজকে যেভাবে আমরা আলোচনা সভা করে এই লিফলেট বিতরণ উদ্বোধন করেছি, 9টি ওয়ার্ডে আপনারা আলোচনা সভা দেবেন। সেখানে আমাদের বয়স্ক মুরব্বী, যুবক, ছাত্র, শ্রমিক, মা, খালা, চাচিরা সবাই থাকবে। সেখান থেকে আপনারা এই লিফলেটের কথাগুলো তাদেরকে বলে তাদের কাছে লিফলেট দেবেন, যাতে ঘরে ঘরে পৌঁছে যায়। এটি গেল আগামীকাল থেকে 9টি ওয়ার্ডে আপনারা কর্মসূচি দেবেন। এর বাইরে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই 9টি ওয়ার্ডের কর্মসূচির শিডিউল আমাদেরকে দেবেন। আমরা থানা বিএনপির পক্ষ থেকেও প্রতিনিধি দিব। পাশাপাশি এই 9টি